ধন্যবাদ শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শ্রদ্ধেয় সভাপতি শ্যামলদা, জেলা বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং স্নেহের ছাত্রীরা, এখন কালকে একটা বড় ঘটনা ঘটেছে আমাদের পৃথিবীতে। সুমিতা উইলিয়ামস তিনি হচ্ছেন অবতরণ করেছে পৃথিবীতে। আপনারা জানেন যে তার এই অবতরণের মধ্যে দিয়ে পৃথিবীর বিজ্ঞানকে সে অনেক উত্তরণে নিয়ে গেছে। এখন এই গোটা ঘটনাটা সারা পৃথিবীর বিজ্ঞানীদের প্রচন্ড ভাবে উৎসাহিত করেছে। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? পেছন দিকে শোনা যাচ্ছে। এখন আমরা এই ঘটনাটাকে সামনে রেখে এটা বলতে চাই যে বিজ্ঞান ছাড়া পৃথিবীতে কিছু নেই। সমস্ত কিছুর কার্যকারণ সম্পর্ক ছাড়া পৃথিবীতে একটা পাতা পর্যন্ত নড়ে না, এবং আমরা আমাদের জীবনকে যাপন করতে পারবো না যদি আমরা বিজ্ঞানকে ব্যবহার না করি। আমরা অভিভাবকদের বলবো যে আপনারা আপনার ছেলে মেয়েদের অবশ্যই বিজ্ঞান মনস্ক এবং যুক্তিবাদী করবেন। তা যদি না করেন তাহলে বয়স হলে যখন আমাদের অসুস্থতা বাড়বে, যখন আমরা নড়াচড়া করতে পারবো না, বাড়িতে শুয়ে থাকবো, তখন ছেলে বাইরে থেকে বলবে মা বাবার কপালে এটা ছিল সেই জন্য তিনি শুয়ে আছেন, আমার কি করার আছে। এইটা যাতে শুনতে না হয় আপনারা আপনাদের ছেলে মেয়েদের বিজ্ঞান মনস্ক এবং যুক্তিবাদী করে গড়ে তুলবেন। এখন তো আমাদের মনে হচ্ছে আবার বিদ্যাসাগরের জন্মানো উচিত, আবার রামমোহন রায়ের জন্মানো উচিত। এরা যে বাংলাকে যেভাবে নিয়ে গিয়েছিল, আজকে আমরা পিছিয়ে অনেক দূর চলে গেছি। আমি একটা মেয়েদের স্কুলে গিয়েছিলাম, সেখানে জিজ্ঞেস করলাম ক্লাস 9-এ কতজন ছাত্রী ভর্তি হয়েছিল, বলেছিল 69 জন। 10-এ যখন ভর্তি হয়েছে তখন কতজন ছিল, বলছে 50 জন। আমি বাকিরা কোথায় গেল, বলছে বিয়ে হয়ে গেছে। ক্লাস 9-এ বিয়ে হয়ে গেছে। এবং এটা ঘটনা যে এইটা যদি আমরা যুক্তিবাদী না হই, বিজ্ঞান মনস্ক না হই, আপনারা নিজেরা জানেন সংসারের ধানি দিয়ে ওই ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে ঢুকিয়ে দেওয়ার কি অর্থ। আমাদের বিদ্যাসাগর শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। বেগম রোকেয়া বলেছিলেন সমস্ত ধর্মেরই যে ধর্মগ্রন্থগুলো আছে ওগুলো পুরুষদের তৈরি, যার ফলে দেখবেন যাবতীয় যা চাপ সব মহিলাদের উপরে পড়ে। আমাদের বাড়ির মেয়েরা তারা সবাই স্বাধীনভাবে বাঁচতে পারে না। তারা আগে লেখাপড়া শিখতে পারতো না, এখন বিদ্যাসাগরের কল্যাণে আমরা লেখাপড়া শিখতে পারছি মহিলারা। আমাদের কুসংস্কারের বিরুদ্ধে লড়তে হবে, এছাড়া কোনো উপায় আমাদের নেই। এর বিরুদ্ধে না লড়লে এখনো পর্যন্ত এরকম ঘটনা ঘটে যে সাপে কামড়ালে দুটো দলে ভাগ হয়ে যায়, কেউ বলে ওঝার কাছে যেতে হবে আর কেউ বলে হসপিটালে যেতে হবে। এখনো আমাদের এই অবস্থা তৈরি হয়। এখনো আমরা দেখতে পাচ্ছি যে ওই আমাদের যখন বিভিন্ন ঘটনা ঘটে তখন আমরা তার উত্তর দিতে পারি না যে কেন ঘটছে ছাত্রছাত্রীদের মধ্যে, তাদের উৎসাহিত করতে পারি না বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য। তাদের আমরা ছোটবেলা থেকে যখন যাই, শনি ঠাকুরের পাশ দিয়ে যাই, তখন প্রণাম করো, এখানে প্রণাম করো করতে করতে তাদের মধ্যে ঢুকিয়ে দিই। তাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দিই না। আমরা বলি যদি খুব বেশি কঠিন কোনো প্রশ্ন করে তখন তাকে এক থাপ্পড় মেরে বলি যে ওই সমস্ত প্রশ্ন করার দরকার নেই। আমাদের এটা করতে হবে। আমি সবকিছু না জানতে পারি, আমার ছেলে বা আমার বাচ্চা মেয়েটা যে প্রশ্ন করেছে সেটার উত্তর আমাকে দিতে হবে। আমি না জানি, কিন্তু আমি আমার মাস্টার মশাই যিনি আছেন, আপনার স্কুলের মাস্টার মশাই যিনি আছেন, তিনি হচ্ছেন বিশেষজ্ঞ। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা আপনাদের কাছে আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে ছেলে বা মেয়ের প্রশ্নের উত্তর দেবেন। এইটা যদি না করতে পারি আমরা কিন্তু তাদেরকে মানুষ করতে পারবো না। আজকে আমাদের যা অবস্থা হচ্ছে, সুমিতা উইলিয়ামস প্রথমেই হচ্ছে একবার অ্যাপ্লিকেশন করেছিল আমি মহাকাশে যাব বলে, পাইনি, লেখাপড়া সেই জায়গায় ছিল না। আবার দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করেছেন, লেখাপড়া করে এসে
তারপরে হচ্ছে তিনি সুযোগ পেয়েছিলেন। আমাদের ছেলে মেয়েরা এখন কাটোয়া কলেজে খবর নিন, কালনা কলেজে খবর নিন, বিভিন্ন জায়গায় খবর নিন, বিজ্ঞান কেউ পড়ছে না। আমরা জানি যে তখন হচ্ছে আমরা এরকম নিয়ে ভাবতাম স্কুলে কলেজে 30টা মাত্র সিট আছে, 35টা সিট করতে হবে। আজকে 5 জন ভর্তি হচ্ছে, 30টা সিট আছে পদার্থবিজ্ঞানে, কেমিস্ট্রিতে, বায়োসায়েন্সে। এগুলো যদি না পড়ে ছেলে মেয়েরা, আমরা এগোবো কোন ভাবে? কিভাবে এগোবো আমরা? ভারতবর্ষে বিজ্ঞান নেই তা তো নয়। ইসরো তারা একমাত্র সংগঠন, মহাকাশ বিজ্ঞানের সংগঠন, যারা সারা পৃথিবীর মধ্যে প্রথম প্রচেষ্টায় মঙ্গলে মহাকাশযান পাঠাতে পেরেছিল। তো ওই মানুষগুলো ভারতবর্ষের মানুষ ছিল। তাহলে তারা এই অবস্থায় থাকা সত্ত্বেও আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন যে বিজ্ঞান মনস্ক হতে হবে আমাদেরকে সবাইকে। বিজ্ঞানী তৈরি করার আমাদের দরকার নেই, বিজ্ঞান মনস্ক তৈরি করলে বিজ্ঞানী আপনি তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা দেখেছি কোনো ব্যবস্থাপনা সেই জন্য তিনি করেননি। আমাদের ডাইরেক্টর ডক্টর রাধাকৃষ্ণন ইসরোর, তিনি ওই মডেলটা নিয়ে গিয়ে তিরুপতির মন্দিরে নিয়ে এসেছিলেন। আমরা দেখছি এখন তো আরো বড় অবস্থা। এখন তো আমাদের শুধুমাত্র ওই কুসংস্কারের বিরুদ্ধে বললে হবে না। এখন বলা হচ্ছে ছাত্রছাত্রীদের ডারউইন করা যাবে না, বিবর্তনবাদ বাদ, মেন্ডেলিভের পর্যায় সারণী বাদ করা যাবে না, জৈব বৈচিত্র্য করা যাবে না। এই সমস্ত অবস্থাতে দাঁড়িয়ে এবং আমাদের লিডাররা, আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় লিডাররা, তারা যা বক্তব্য রাখছেন এক একটা, তাতে আমরা ছাত্রদেরকে বলতে পারছি না এটা সত্যি সত্যি হয় কিনা। এইগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আমাদেরকে ছেলে মেয়েদের যদি বিজ্ঞান মনস্ক এবং কুসংস্কার মুক্ত এবং যুক্তিবাদী না করে তুলি, আমাদের পরিবেশ দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। আমরা আমাদের ছেলে মেয়েদের, যারা 2050 সাল পর্যন্ত বাঁচবে, তারা নিঃশ্বাস নিতে পারবে না। আমরা যেভাবে চলছি, যেভাবে কয়লা পোড়াচ্ছি, যেভাবে ইলেকট্রিসিটি ব্যবহার করছি, যেভাবে জল ব্যবহার করছি, জল আমরা পাবো না খেতে। কাটোয়া থেকে, বর্ধমানের থেকে, কলকাতা থেকে অনেক বড় শহর ব্যাঙ্গালোর, সেখানে জল দিতে পারছে না পৌরসভা। 2 দিন মাত্র জল দিচ্ছে। জল আমরা সব তুলে ফেলছি, কিন্তু জল ঢোকানোর যে কাজটা সেটা আমরা করছি না। পুকুর আমরা গুজিয়ে দিচ্ছি, নদী আমরা গুজিয়ে দিচ্ছি। কৃষিতে অনেক জল লাগে, সেই জলটা আমরা আগে পুকুর থেকে দিতাম, নদী থেকে দিতাম, নদীতে জল ছিল। এখন আমরা তা পাচ্ছি না। আমরা ভূগর্ভস্থ জলকে টেনে তুলে নিচ্ছি, কৃষিতে ব্যবহার করছি, সমস্ত জল নষ্ট করে ফেলছি, পানীয় জল আর পরে পাওয়া যাবে না। আমাদের এখন থেকে যেটা করা দরকার, আমাদের বাড়ির সেপটিক ট্যাঙ্কে যে পানীয় জলটা আমরা প্রতিদিন সকালবেলায় ফ্ল্যাশ করে দিই, সেটাকেও আমাদের বাঁচিয়ে রাখা দরকার। আমরা সকলকে বলছি যে পরিবেশের সম্পর্কে ভাবুন, বিজ্ঞান মনস্কতা নিয়ে ভাবুন, যুক্তিবাদ নিয়ে ভাবুন। আমাদের আজকে আর বেশি সময় নেই, কারণ এখন আমাদের শ্যামলদার বক্তব্য আমাদের শুনতে হবে। আমার শ্রদ্ধায় জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং এটা তুলে দেবেন আমাদের সভাপতি। সভায় যখন ছোটরাও থাকে, বড়রাও থাকে, তখন যিনি আলোচনা করেন তার পক্ষে খুব বিপদ ঘটে যায়। ছোটদের জন্য বলতে শুরু করলে বড়রা পছন্দ করেন না, আর বড়দের জন্য বলতে শুরু করলে ছোটরাই বা কেন পছন্দ করবে না। দু রকমের মানুষের জন্যই বলতে পারা, লিখতে পারা, কোনো কিছু করতে পারা খুব কঠিন কাজ। পৃথিবীতে আমরা চার্লি চ্যাপলিনকে দেখেছি, 6 বছরের ছেলে মেয়েদেরও ভালো লাগছে, 70-80 বছরের মানুষদেরও ভালো লাগছে। চার্লি চ্যাপলিন তো পৃথিবীতে একজনই জন্মেছেন। আমরা সত্যজিৎ রায়কে দেখেছি, গোপীগাইন বাঘাবাইন ছবি করেছেন। ছোটরা এক ধরনের মজা পাচ্ছে, বড়রা বুঝতে পারছে যুদ্ধের বিরুদ্ধে তিনি কথা বলতে চাইছেন। কাজেই যে কাজ চার্লি চ্যাপলিন করতে পারেন, যে কাজ সত্যজিৎ রায় করতে পারেন, সে কাজ আমার মতো একজন অপান্তেয় হোমোসেপিয়েন্সের পক্ষে করা সম্ভব নয়। আমি মানুষ শব্দটা উচ্চারণ করলাম না, কেউ আমাকে রাগ করবেন না।
আজকাল 4-5টা দেখলে না আমার এই শব্দটা একটু কম বলতে ইচ্ছে করে। তাই বিজ্ঞানীরা যখন মানুষের একটা নাম দিয়েছেন হোমো সেপিয়েন্স, বিজ্ঞানীরা তো পৃথিবীর সব মানুষকে এক নামেই ডাকেন, তারা তো কোনো আলাদা করে ডাকেন না। সেই নামটা হচ্ছে হোমো সেপিয়েন্স, সেটাই আমি আপনাদের কাছে বললাম। আমি যখন এখানে এসেছি, আমাকে পেছনে বন্ধুরা যে ঘরটিতে বসিয়েছিলেন, দেবপ্রসাদ বাবু ছিলেন, দেবব্রত বাবু ছিলেন, তারা রবীন্দ্র পরিষদের কথা বলছিলেন। আমি আজকের যিনি সভাপতি তাকেও জিজ্ঞেস করলাম, দেবপ্রসাদ বাবু আমার বন্ধু মানুষ, মুখোমুখি তার সঙ্গে এই প্রথম দেখা, কিন্তু তার সঙ্গে আলাপচারিতা বহুকাল। যেই ঘরে আজকে আমাদের আলোচনা সভা হবে সেটা কাদের অধীনে আছে, তিনি বললেন যে রবীন্দ্র পরিষদের এইটা ঘর, এবং রবীন্দ্র পরিষদ কাটোয়া একটা খুবই নামকরা প্রতিষ্ঠান, আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন। আমি তাই ঠিক করেছি আমার আলোচনার শুরুতে, আমার আলোচনার একটা শিরোনাম আছে, বিজ্ঞান আমাদের কি শেখায়। কাজে আমি যেটা ভেবেছি যে রবীন্দ্রনাথকে দিয়েই আমরা আলোচনাটা শুরু করি, এবং দেখবো আলোচনাটা যখন শেষ করব আমরা রবীন্দ্রনাথকে দিয়ে শেষ করতে পারি কিনা। 1986 সাল এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যারা আজকে এই আলোচনা সভার আয়োজন করেছে, সেটি সে বছরই তৈরি হয়, 1986 সাল। এবং আমার যে সময় থেকে তৈরি হয়েছে সেই সময় থেকেই তার সঙ্গে থাকবার সুযোগ ঘটেছে। আবার 1986 সালে আমাদের দেশের কয়েকজন বড় মাপের মানুষ তাদের 125 বছর পালিত হয়েছে। 1861 সাল যাদের জন্ম, 1986 সালে তারা 125 বছরে পা দিয়েছিলেন। ফলে রবীন্দ্রনাথ এসে গিয়েছেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এসে গিয়েছেন, ডাক্তার নীলরতন সরকার এসে গিয়েছেন। পুরুষ শাসিত সমাজের সঙ্গে লড়াই করে যেই মেয়ে প্রথম চিকিৎসক হয়েছিলেন, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, তার কথা এসে গিয়েছিল। এবং ওইরকম একটা ঐতিহাসিক বছরে, যে বছর রবীন্দ্রনাথের 125 বছর পালিত হচ্ছে, আচার্য প্রফুল্লচন্দ্রের 125 বছর পালিত হচ্ছে, ডাক্তার নীলরতন সরকার, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, এইসব মানুষদের 125 বছর পালিত হচ্ছে, সেই বছর আমরা আমাদের রাজ্যে কিছু মানুষজনেরা মিলে বিজ্ঞানের কথা বলবার জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের বিজ্ঞান মনস্ক করবার জন্য, যুক্তিবাদী করবার জন্য, যে কথা বর্ধমান জেলার সম্পাদক একটু আগে আপনাদের বললেন, এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তৈরি হয়েছিল। আমার মনে আছে 1986 সাল, আমি তখন সবে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াতে শুরু করেছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেছি কয়েক বছর পরে, 3-4 বছর পরে। আমাদের কলকাতা শহরে যে শিশির মঞ্চ বলে একটা প্রেক্ষাগৃহ আছে রবীন্দ্র সদনের পাশে, সেখানে একটা আলোচনা সভা হবে। আলোচনায় দুজন আলোচনা করবেন। একজনের নাম আপনারা সকলেই জানবেন, আরেকজনের নাম এখানে যারা আছেন বড়রা আমার ধারণা সকলেই জানেন। একজন হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষ, তিনি রবীন্দ্রনাথের নাটক নিয়ে আলোচনা করবেন। আরেকজন হচ্ছেন তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন, যাকে ইংরেজিতে আমরা বলি প্রাইভেট সেক্রেটারি। তার নাম হচ্ছে নন্দগোপাল সেনগুপ্ত। খুব বেশি দিন ছিলেন না, রবীন্দ্রনাথের শেষ বয়সে তিনি কিছুদিন রবীন্দ্রনাথের প্রাইভেট সেক্রেটারি। মানে কি, রবীন্দ্রনাথ সকাল থেকে রাত অব্দি কি করবেন না করবেন তার ডায়েরি লেখা, রবীন্দ্রনাথের চিঠিপত্র এলে সেগুলো খুলে ভাগ করা,
কোনো কোনো চিঠি রবীন্দ্রনাথ নিজে লিখবেন, কোনো কোনো চিঠি তারা লিখে দেবেন, রবীন্দ্রনাথ সই করবেন, এইসব কাজ তাকে করতে হতো। তো বুঝতেই পারছেন এরা দুজন আলোচনা করবে। আমি আপনাদের বলি, আমি এরকম খুব জীবনে কম দেখেছি যে আলোচনা শুনবার জন্য যে শ্রোতারা লাইন দিয়েছিলেন, সেই লাইন শিশির মঞ্চ ছাড়িয়ে, পরের রাস্তা ছাড়িয়ে বহুদূর চলে গিয়েছিল, মূল রাস্তা ছাড়িয়ে বক্তৃতা শুনবার জন্য লাইন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলে মেয়েরা এসেছিল, কারণ তাদের মাস্টারমশাই শঙ্খ ঘোষ, তিনি নাটক নিয়ে বলবেন। তো সেখানে যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন, নন্দগোপাল বাবু, তিনি একটা বক্তৃতা করলেন, ছোট বক্তৃতা, খুব বড় না, তার বয়স হয়েছিল অনেক। শঙ্খবাবুর বয়স তখন কম। তার বক্তৃতা থেকে আমি একটা দুটো কথা আজকে আপনাদের বলতে চাই এবং এটা বলে আলোচনা শুরু করতে চাই। নন্দগোপাল বাবু বললেন যে রবীন্দ্রনাথ হচ্ছেন এমন মানুষ যিনি যত রকমের চিঠি আসতো সব রকমের চিঠির উত্তর দিতেন। এরকম কখনো ঘটেনি যে রবীন্দ্রনাথ কোনো চিঠির উত্তর দেননি। মানে অত্যন্ত অপ্রয়োজনীয় আপনার আমার কাছেই মনে হতে পারে, অথচ রবীন্দ্রনাথ তাকে কিন্তু উত্তর দিয়েছেন। তো তিনি বলছেন আমরা সব চিঠিগুলো ভাগ করে বুঝতাম। বাইরে থেকে অনেক বড় মাপের মানুষেরা অনেক জরুরি বিষয় নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে যখন লেখালেখি করতেন, তখন সেই চিঠি আলাদা করে দিতাম আমরা, কারণ রবীন্দ্রনাথ বলেইছিলেন তিনি সেই চিঠির উত্তর নিজে লিখবেন। রবীন্দ্রনাথ কত চিঠি লিখেছেন জানেন তো? বিশ্বভারতী 19 খণ্ডে তার চিঠি বের করেছে। কিন্তু পৃথিবীতে কোনোদিন কারো বলার সুযোগ আসবে না যে রবীন্দ্রনাথের বোধহয় আজকে সব চিঠি বেরিয়ে গিয়েছে, এই কথা বলা তো সম্ভব নয়। কোথায় কার কাছে কোন চিঠি পড়ে আছে কে বলবে? প্রচুর চিঠি লিখেছেন জীবনে তিনি, যা আমাদের সম্পদ। আজকাল চিঠি লেখার অভ্যেস ফুরিয়ে গেছে, বড় মাপের মানুষের আজকাল চিঠি লেখে না, ওই ছোট যন্ত্রটা নেয়, তার মধ্যে লেখে, তারপর মুছে ফেলে কিছুক্ষণ পরে। অথবা যে কোম্পানি এই মোবাইল চালায় তারাই কিছুদিন পরে মুছে দেয়। রবীন্দ্রনাথের কাছে একজন চিঠি লিখে জানতে চেয়েছিলেন, দাড়ি রাখিলে কি লোকেরা বেশি দিন বাঁচে? এখন প্রশ্নটা শুনে একবার ভাবুন, রবীন্দ্রনাথকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আমাকে দেখে বুঝতে পারছেন আমার কাছে এর উত্তর জানাটা খুব জরুরি ছিল, কারণ আমার এই জিনিসগুলোতে আমি কখনো হাত দিইনি আজ পর্যন্ত, জন্মের পরে। কাজে আমি কতকাল বেঁচে থাকবো এটা জানা তো অন্তত আমার কাছে জরুরি। আর কারো কাছে না হোক, সব মানুষের কাছে সবার বেঁচে থাকাটা জরুরি মনে হয় না, কিন্তু প্রত্যেক মানুষ তার নিজের কাছে বেঁচে থাকাটা জরুরি মনে করে। আমি একটু কান পেতে শুনতে চাইলাম যে রবীন্দ্রনাথ কি লিখেছিলেন। তিনি বললেন যে রবীন্দ্রনাথ তাকে 2 লাইনের উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, দাড়ি রাখিলে লোকেরা বেশি দিন বাঁচে কিনা তাহা জানিতে হইলে জীবনে আমাকে 2 বার বাঁচিতে হয়, একবার দাড়ি রাখিয়া এবং একবার না রাখিয়া। এখন দেখুন, এই যে কথাটা রবীন্দ্রনাথ লিখলেন, এটা কিসের ফল? মানুষ যদি যুক্তিবাদী হন, মানুষ যদি বিজ্ঞান মনস্ক হন, তবেই এরকম লিখতে পারেন। আপনারা দেখবেন, আমি অনেক সময় ছোটদের কাছে গেলে বলি, ক্লাস 5, 6, 7 কোনো একটা ক্লাসে লোহায় মরচে পড়বার একটা পরীক্ষা করতে হয়। কি করি আমরা? 2টো পরীক্ষা নল নিই, তার মধ্যে জল নিই, চকচকে গোটা 5-10টা আলপিন দিয়ে দিই, একটা জলটাকে ফুটিয়ে তার ভেতরে বাতাস বের করে মোম গলিয়ে মুখটা বন্ধ করে দিই, যাতে বাতাস আর আসা যাওয়া না করতে পারে, আরেকটা খোলা থাকে। কয়েকদিন পরে কি হয়? যার মুখ খোলা আপনারা জানেন, তার আলপিন গুলো মরচে পড়ে যায়, যার মুখ বন্ধ থাকে তার আলপিন গুলো চকচক করতে থাকে।
তখন বিজ্ঞানের বইয়ে মোটা মোটা হরফে লেখা হয় যে তাহলে এ থেকে প্রমাণিত হলো যে লোহায় মরচে পড়তে গেলে বাতাসের প্রয়োজন পড়ে। তা আমি অনেক সময় ছোটদের কাছে গিয়ে বলি, কথাটা শুনতে উদ্ভট, কিন্তু ছোটরা আমার সঙ্গে মাথা নাড়ে, আমাকে সমর্থন করে। আমি ছোটদের বলি, আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে না যে দুখানা পরীক্ষা নল, একটা হচ্ছে দাড়িওয়ালা রবীন্দ্রনাথ আর একটা দাড়ি ছাড়া রবীন্দ্রনাথ? এটা তো উদ্ভট কথা, তাই না? পরীক্ষা দলকে কি করে রবীন্দ্রনাথ হতে পারে? কিন্তু ছোট ছোট ছেলে মেয়েগুলো বুঝে যায় যে আমি কি বলতে চাই। এইটাই হচ্ছে বিজ্ঞান। চোখের সামনে যা ঘটছে তাকে আমাকে মানতে হবে। আমি নিজে রসায়নের ছাত্র। আপনাদের মনে করবে যারা উচ্চ মাধ্যমিকে রসায়ন করেছেন, একটু আধটু গবেষণাগারে মানে স্কুলের যে পরীক্ষাগার থাকে, একটু পরীক্ষা নিরীক্ষা করেছেন, কি থাকে, বুলেট পেপার থাকে, মাস্টারমশাইরা একটু মিলিয়ে নিতে পারবেন। ধরুন আমি একটা বিকালের মধ্যে খানিকটা অ্যাসিড নিলাম, কি খাদ নিলাম, সাধারণত আমরা বিকালে খাদ নিয়ে থাকি, আর বুলেট থেকে ফোটা ফোটা করে অ্যাসিড ফেললাম, এবং আমরা দেখলাম যে এই যে খাদ তাকে প্রশমিত করবার জন্য কতটা অ্যাসিডের দরকার পড়ে। তাকে কি বলি আমরা? ক্ষারমিতি, অম্লমিতি এইসব বলি। আমি শক্ত বিজ্ঞান কিছু বলবো না, এটুকুই, কেউ ভয় পাবেন না। মাস্টারমশাই আমাদের বলে দিতেন কতবার করতে হবে পরীক্ষাটা? 3 বার। একবার বিকালে যদি 25 সিসি নেন, তারপরে তাকে দিয়ে ফোটা ফোটা করে ফেলে প্রশমিত করবেন, সঙ্গে নির্দেশক বা ইন্ডিকেটর দিতে হবে, তারপরে ঝাঁকিয়ে টাকিয়ে দেখে ফেলে দেবেন, লিখে রাখবেন কতটা লেগেছে। পরের বার আবার করবেন একই রকম পরীক্ষা, আবার লিখে রাখবেন কতটা লেগেছে। তারপরে এবার আবার করবেন একই পরীক্ষা, লিখে রাখবেন কতটা লেগেছে। কিন্তু মাস্টারমশাই মাঝে একখানা কথা বলতেন, এটার বিষয় আপনাদের মনে থাকবে অনেকের, যে যদি তুই দেখিস প্রথম এবং দ্বিতীয়বার একই ফল এসছে, তাহলে তৃতীয়বার করতে হবে না। প্রথমবার ধর তুই ফল পেলি 19.7, পরের বার পেলি 19.9, তাহলে তৃতীয়বার করতে হবে আরেকটা, দেখতে হবে ঠিক কত হলো, তারপর 3টে গড় করতে হবে। কিন্তু প্রথমবার 19.7, পরের বারও যদি 19.7 পাওয়া যায়, তাহলে আর তৃতীয়বার করতে হবে না, 19.7ই তোরা ফল হিসেবে ধরবি। আমি কেন এই পরীক্ষাটার কথা বললাম? পরীক্ষাটা শেখাবো বলে নয়। বিজ্ঞান আমাদের বলছে যে একবার পরীক্ষা করে কোনো কিছু বলা যাবে না পৃথিবীতে, বারবার যাচাই করে দেখতে হবে একই ফল পাচ্ছ কিনা, এবং বারবার যাচাই করলে যদি একই ফল পাওয়া যায়, তবেই সেখান থেকে বিজ্ঞানের সূত্র আমরা বলতে পারব। আমি এখানে নবম দশম শ্রেণীর ছাত্র যারা আছো বা তার উপরে অভিভাবক বা শিক্ষক যারা আছেন, তারা তো আছেনই। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, কাকে বিজ্ঞান মনস্ক বলে বুঝতে পারবেন। আমরা অনেকেই অ্যাভোগাড্রোর সূত্র পড়েছি। প্রমাণ চাপ এবং তাপমাত্রায় 1 গ্রাম আণবিক পরিমাণ কোনো কিছু, তার আয়তন হচ্ছে 22.4 লিটার। এ খুব মানে পরীক্ষায় আসে, এবার না এলে পরের বার আসবে। অ্যাভোগাড্রো একজন ইতালির বিজ্ঞানী, তার নাম আমেদিও অ্যাভোগাড্রো। তিনি বললেন যে না না, আমি এটাকে আমার সূত্র বলতে রাজি নই, আমি বলবো এটা আমার প্রকল্প। ইংরেজিতে আমরা সূত্রকে বলি ল, প্রকল্পকে বলি হাইপোথিসিস। সূত্র মানে কিন্তু তার আভিজাত্য অনেক বেশি। ইংরেজিতে যাকে বলি অ্যারিস্টোক্রেসি, সেটা অনেক বেশি। যখন আমি আমার নামে সূত্র তৈরি করতে পারি, কিন্তু এখন আমি সূত্র তৈরি করতে পারছি না, জোর গলায় ধরতে পারছি না, তাহলে আমি বলবো এটা আমার প্রকল্প। সব বিজ্ঞানীরা উচ্ছ্বসিত হয়ে অ্যাভোগাড্রোকে গিয়ে বললেন, আরে মশাই, আপনি প্রকল্প বলছেন কেন? আপনি যা করেছেন এ তো সাংঘাতিক কাজ, আপনি অ্যাভোগাড্রোর সূত্র বলুন।
কেউ যদি আমাকে এসে বলে আপনি যে কাজ করেছেন এটা এত ছোট নয় অনেক বড়, সেটা বলুন, তাহলে সাধারণভাবে তো সেটা বলারই কথা। আজকাল তো দেখছেনই চারপাশে কম কাজ করেও কত ফুলিয়ে তারা কত কাজ করেছেন বলেন, অথবা কোনো কিছু না করেই তারা বলে কাজ প্রায় শেষ করে এনেছি। কিন্তু একজন বিজ্ঞানী, তাকে সব বিজ্ঞানীরা গিয়ে বলছে যে আপনি সূত্র বলছেন না কেন? তিনি কি উত্তর দিয়েছিলেন জানেন? উত্তরটা আমি ছোটদের জন্যও বলছি, বড়দের কাছেও বলছি। তিনি বলেছিলেন যে ঠিকই আমি পৃথিবীর অনেক গ্যাস নিয়ে পরীক্ষা করেছি, যেখানে যত গ্যাস পাওয়া যায়, কিন্তু আমি কি পৃথিবীর সমস্ত গ্যাস নিয়ে পরীক্ষা করতে পেরেছি? পারিনি তো। পৃথিবীর কোথাও না কোথাও এমন গ্যাস তো থাকতেই পারে যেটা আমি পরীক্ষাগারে পরীক্ষা করতে পারিনি। তাহলে আমি কি করে বলবো যে সেই গ্যাস আমার নিয়ম মানবে, 22.4 লিটার হবে? নাও তো হতে পারে। কাজে যতদিন আমি পৃথিবীর সমস্ত গ্যাস, আমাকে কেউ বলবে আর কোনো গ্যাস নেই পৃথিবীতে, আমি যতদিন না পরীক্ষা করতে পারছি আমি তাকে সূত্র বলতে রাজি নই। তিনি নিজে বলছেন, খেয়াল করুন। মনে রাখবেন, বিজ্ঞানীরাই হচ্ছেন পৃথিবীর একমাত্র মানুষ যারা ভুল স্বীকার করে। আরেকটা কথা মনে রাখবেন, সেটা আরো বড় কথা, ভুল তারাই স্বীকার করেন যারা সাহসী। যাদের সাহস নেই, যারা কাপুরুষ, যারা ভয় পায় লোক কখন তাদের নিন্দে করবে, তারা ভুল স্বীকার করতে ভয় পায়। বিজ্ঞানের ইতিহাস যদি পড়েন তাহলে দেখবেন পৃথিবীর বড় বড় বিজ্ঞানী তারা একসময় যে কাজ করেছেন, পরে বুঝতে পেরেছেন যে ঠিক হয়নি, তারা নিজেরা বলেছেন যে আমার এটাতে এই ভুল আছে, এটা ঠিক করা উচিত। কখন বলতে পারেন একজন মানুষ? সমাজ জীবনেও মনে রাখবেন সেই মানুষই ভুল স্বীকার করতে পারে। রাষ্ট্রীয় জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, সাংগঠনিক জীবনে, বড়দের জন্য বলছি এটা, তারাই ভুল স্বীকার করতে পারেন যারা যুক্তিবাদী হন এবং বিজ্ঞান মনস্ক হন। না হলে ভুল স্বীকার করবার ক্ষমতা তাদের থাকে না। আমি এবার বলেছি, বিজ্ঞান পরিষদে দাঁড়িয়ে কথা বলছি, কাজী রবীন্দ্রনাথকে আবার ডেকে আনবে। এমন একটা কথা বলবো, শুনলে অনেকে অবাক হতে পারেন, সকলে নন, যে রবীন্দ্রনাথ জীবনের শেষ দিকে কত 80 বছর তো বেঁচে ছিলেন, 1861 থেকে 1941। যেটা বলবো অবাক হবেন না, রবীন্দ্রনাথ জীবনের শেষে বিজ্ঞানের বইপত্র ছাড়া আর বিশেষ কিছু পড়তেন না। শুনতে অবাক লাগছে না? আর যাই বলুন, রবীন্দ্রনাথ তো বিজ্ঞানী ছিলেন না। হ্যাঁ, রবীন্দ্রনাথ বিজ্ঞান মনস্ক ছিলেন, রবীন্দ্রনাথ যুক্তিবাদী ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ তো বিজ্ঞানী ছিলেন। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, মশাই আপনি কিসের উপর ভরসা করে এই কথা বলছেন? আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি 3টে সাক্ষ্য প্রমাণ দেব। আপনারা জানেন রবীন্দ্রনাথ তাকে মেয়ের মতো ভালোবাসতেন, তার নাম হচ্ছে মৈত্রেয়ী দেবী। কেন মেয়ের মতো ভালোবাসতেন? কারণ তার বাবা আমাদের দেশের একজন বিখ্যাত দার্শনিক, তার নাম সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। তিনি প্রেসিডেন্সি কলেজে দর্শন বিদ্যা পড়াতেন, পরে সংস্কৃত কলেজে ছিলেন, পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে দিয়ে কয়েক খণ্ডে ভারতীয় দর্শনের ইতিহাস লিখিয়েছে। কাজে বুঝতেই পারছেন তিনি একজন পণ্ডিত মানুষ। তিনি রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন। কাজে আমার যিনি বন্ধু হবেন তার মেয়ে তো আমার মেয়ের মতোই। কাজে রবীন্দ্রনাথ মৈত্রেয়ী দেবীকে মেয়ের মতো ভালোবাসতেন। মৈত্রেয়ী দেবীর স্বামী ছিলেন একজন রসায়ন বিজ্ঞানী। আমাদের দার্জিলিং এ কালিম্পং শহরে শিবকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হতো। মৈত্রেয়ী দেবীর স্বামী সেগুলো দেখভাল করতেন। রবীন্দ্রনাথ দার্জিলিং এ গেলেই তার বাড়িতে থাকতেন।
এখন মৈত্রী দেবীর স্বামী বিদেশে কোনো বিজ্ঞানের বই বেরোলেই তিনি কিনে আনতেন, তার বিজ্ঞানের বই পড়বার খুব ঝোঁক ছিল। আর রবীন্দ্রনাথ যখন আসতেন একটু চোখ লাগিয়ে দেখতেন বিজ্ঞানের কিসব বই এসেছে, তিনি সেখান থেকে পড়তে নিতেন। এখন পড়তে নিতেন ঠিক আছে, একবার হলো কি একটা বই সবে ইউরোপে বেরিয়েছে এবং সেই বইটা রবীন্দ্রনাথ নিয়ে গেছিলেন মৈত্রেয়ী দেবীকে বলে। মৈত্রেয়ী দেবী রবীন্দ্রনাথ যখন এসেছেন এবং ঘুরে ঘুরে আবার দেখছেন কোন নতুন বই আছে কিনা, মৈত্রেয়ী দেবী এমন করে রবীন্দ্রনাথের দিকে তাকালেন, রবীন্দ্রনাথ বুঝলেন যে আমি একটা বই অনেকদিন আগে নিয়ে গেছিলাম, ফেরত দেয়নি। মৈত্রেয়ী দেবী বোধহয় এই অভিযোগটাই তার চোখের মাধ্যমে আমাকে করছে। তো রবীন্দ্রনাথের মতো মানুষ তো, তিনি তখন মৈত্রেয়ী দেবীকে বললেন, লাইনটা খেয়াল করবেন, বই যাযাবর বটে, তবে তুমি ভেবো না আমি তাকে গোষ্ঠে ফিরিয়ে আনবো। এমন অসামান্য পরিহাসপ্রিয়তা কি করতে পারেন? রবীন্দ্রনাথ পারেন। এখন আপনারা ভাবতে পারেন আমি কোত্থেকে বলছি কথাটা। মৈত্রেয়ী দেবীর নহন্যতে বইয়ের নাম আমরা সবাই জানি, রবীন্দ্র পুরস্কার পেয়েছে, পড়েওছি অনেকে। কিন্তু তার একটা ছোট বই আছে স্বর্গের কাছাকাছি, বইটার নাম জানি না আপনাদের লাইব্রেরিতে আছে কিনা, বলতে পারবো না। না হলে আমি আপনাদের বলবো এই বইটা পড়লেই দেখবেন আমি যে কথাটা বললাম মৈত্রেয়ী দেবী নিজে লিখে গিয়েছে। এটা প্রথম সাক্ষ্য প্রমাণ। দ্বিতীয়, আপনারা জানেন ঠাকুরবাড়ির বাংলাতে 3টে জমিদারি ছিল। আসবো আমরা একটা চিঠি করবো পরে, রবীন্দ্রনাথ তার স্ত্রীকে লিখেছিলেন, খুব শুনবার মতো চিঠি, আমি পরে শোনাবো আপনাদের। তো সেখানে রবীন্দ্রনাথ যাবেন, আর রবীন্দ্রনাথ কোথাও যাবেন যখন অন্য লোকেরা শুনতে পেতেন, খুব মজার মজার লেখা আছে, জানেন এগুলো আজকে বলবার সময় নেই। শান্তিনিকেতনে এরকম একটা কথা প্রচলিত ছিল যে তারা যখন জানতে পারতেন যে এবার রবীন্দ্রনাথ বিদেশে কোথাও যাবেন, যে মানুষটা 1 মাসে একবার রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতেন তিনি 7 দিনে একবার যেতে শুরু করলেন। কারণ যদি রবীন্দ্রনাথ একবার বলে বসে তুই আমার সঙ্গে যাবি, এই লোককে সামলাতে পারে। তো সেরকমই একটা ঘটনা হচ্ছে, শাহজাদপুরে জমিদারি ছিল রবীন্দ্রনাথের, সেখানে তিনি যাবেন। তো অনেকেরই যাওয়ার ইচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ তো বলছেন না, না বললে আর কি করে হবে। তখন একজন অল্প বয়সের ছেলে, তার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ কর। সুরেন্দ্রনাথ কর হচ্ছেন আমাদের শিল্পাচার্য নন্দলাল বসুর খুব নিকটাত্মীয়। তিনি গেছিলেন কলা ভবনে ছবি আঁকা শিখবেন বলে, গিয়ে দেখছেন তার দাদা নন্দলাল যা কাণ্ডকীর্তি করছে, ছবি আঁকার লাইনে পয়সা জুটবে না, তার দাদাই সব পয়সা নিয়ে নেবে। তখন তিনি বুদ্ধি করে কি শিখতে শুরু করলেন? স্থাপত্য বিদ্যা, ইংরেজিতে তাকে বলে আর্কিটেকচার। এই যে শান্তিনিকেতনে বেড়াতে গেলে আপনারা বাড়িগুলো দেখেন, কোনার, কুটিচি, শ্যামলী ইত্যাদি ইত্যাদি, এই সব বাড়িগুলোর নকশা হচ্ছে এই মানুষটির করা, যার নাম সুরেন্দ্রনাথ কর। তিনি একটা স্মৃতি কথা লিখে গেছেন, লিখেছেন আমি তো অবাক, তখন আমার বয়স কম, আমি কলা ভবনের ছাত্র। রবীন্দ্রনাথ আমায় বলল তুই আমার সঙ্গে বেড়াতে যাবি। ভাবুন দিদি, কোন কেউ কে তাকে বললো না, অতি সাধারণ একটা ছাত্র, তাকে বললো তুই যাবি আমার সঙ্গে। বলছে আমি তো যেতাম। এবার সুরেন্দ্রকর যে বইটা লিখেছেন, বইটা পাওয়া যায়, এই বই থেকে আমি 2-3টে লাইন পড়ে শোনাই, আমি নিজের মুখে আপনাদের বলছি না। দুপুরবেলা খাবার পর ছিল অল্প বিশ্রামের সময়। এই সময় বিজ্ঞানের বই পড়তেন অধিকাংশ, কখনো বা ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা, ডাক্তারি, হোমিওপ্যাথি, বায়োকেমি ইত্যাদি ইত্যাদি। আমি সুরেন্দ্রনাথ করের বই থেকে আপনাদের শোনালাম। 3 নম্বরটা আরো জোরালো সাক্ষ্য। রবীন্দ্রনাথের 70 বছর বয়সে
আমাদের সাংবাদিকতা জগতের কিংবদন্তি মানুষ রামানন্দ চট্টোপাধ্যায়, আপনারা জানেন, যিনি প্রবাসী এবং মডার্ন রিভিউ সম্পাদনা করতেন। বাংলা 1 তারিখে প্রবাসী বেরোতো, ইংরেজি 1 তারিখে মডার্ন রিভিউ বেরোতো। 1 মাসেও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি রবীন্দ্রনাথের 70 বছর বয়সে একটা বই বের করেছিলেন, গোল্ডেন বুক অফ ট্যাগর। এই মোটা বই। আমার দেশে বিদেশে যতগুলো স্মৃতিকথার বই দেখার সুযোগ হয়েছে, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমি এত ভালো বই, এত উৎকৃষ্ট বই আর কোথাও দেখিনি। রমারোলা, আইনস্টাইন থেকে শুরু করে কার লেখা নেই সেই বইয়ে। সেখানে রবীন্দ্রনাথের একজন, ওই যে গোড়ায় বললাম প্রাইভেট সেক্রেটারি, সেরকমই আরেকজন প্রাইভেট সেক্রেটারি, তার একটা ছোট ইংরেজি লেখা আছে। তার নাম অজিত চক্রবর্তী, যিনি কবি অমিয় চক্রবর্তীর ছোট ভাই, এবং অল্প বয়সে তিনি মারা গেছেন। রবীন্দ্রনাথ খুব দুঃখ পেয়েছিলেন। রবীন্দ্রনাথের তো জীবনে শুধু দুঃখই পেয়ে যেতে হয়েছে। যাকেই ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছেন তারাই মারা গেছেন। তারপরেও তো রবীন্দ্রনাথ বেঁচেছেন এবং লিখেছেন আমাদের জন্য। শুধু তাই নয়, সবশেষে বলে গিয়েছেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। সেই যে ছোট ইংরেজি লেখা, আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি না, সময় চলে যাবে। আপনারা গোল্ডেন বুক অফ ট্যাগরে দেখবেন তার লেখাটা, যেখানে তিনি ধরে ধরে বলছেন যে রবীন্দ্রনাথ শেষ জীবনে বিজ্ঞানের কত রকমের বিষয় পড়তেন। এখন রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনা নিয়ে আমি যে গোড়াতে এই কথাগুলো বললাম, কেন বললাম? কারণ রবীন্দ্রনাথ পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, আমাদের তো শ্রেষ্ঠতম পুরুষ। ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করি। পৃথিবীর একমাত্র দেশের নাগরিক আমরা, যেই দেশে একজন কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েনি, অথচ যাকে বাদ দিয়ে আমাদের দেশের কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলে না। পৃথিবীর কোথাও এরকম দেশ আর নেই। এই রবীন্দ্রনাথের কাছে আমরা আবার যাব, খানিকটা পরে যাব। এবার আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, আপনারা খেয়াল করেছেন যে আমি আপনাদের বলেছি যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞান আমাদের কি শেখায়। আমি কতগুলো ছোট ছোট প্রশ্ন করে করে এগিয়ে যাব, কারণ ছোটরা এখানে আছে। ধরুন, প্রথমে যদি আমি বলি যে আমাদের এই পৃথিবীতে কি আগে এসেছে, বিজ্ঞান না প্রযুক্তি? বিজ্ঞানের ইংরেজি হচ্ছে সায়েন্স, প্রযুক্তির ইংরেজি হচ্ছে টেকনোলজি। আপনারা জানেন যে যাকে আমরা বিজ্ঞান বলি সেটা তো প্রযুক্তি নয়, যাকে আমরা প্রযুক্তি বলি সেটাও বিজ্ঞান নয়। কিন্তু এই দুয়ের মধ্যে কিন্তু খুব নিবিড় সম্পর্ক আছে। এমন নয় যে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু উত্তরটা কি? বিজ্ঞান আগে এসেছে না প্রযুক্তি? আমাদের উত্তর হচ্ছে প্রযুক্তি। এই পৃথিবীতে বিজ্ঞান আগে আসেনি। কেন প্রযুক্তি আগে এলো, বিজ্ঞান আগে এলো না? এরকম কোন প্রশ্ন কি করা যায়? করা যায়, করা যায়। কেন প্রযুক্তি আগে এলো, বিজ্ঞান আগে এলো না? ধরুন, একজন মানুষ, আদিম মানুষ, আদিম পশু শিকার করে ফলমূল আহরণ করে, এই হচ্ছে তার খাবার। একটা মোটা পাথর নিয়ে একটা পশুর দিকে ছুঁড়ে মেরেছে, পশুটা বিভৎস চিৎকার করে জঙ্গলে ঢুকে গেছে, খুঁজে পাওয়া যায়নি। সে বুঝতে পারেনি পশুটা মারা গেল কি গেল না, কিন্তু সে তার অভিজ্ঞতা দিয়ে বুঝলো যে আমি যে পাথরটা ছুঁড়ে মেরেছি তার সামনের দিকটা যদি একটু সুচুলো হতো তাহলে তার গায়ে গেঁথে যেত, তাহলে বোধহয় এইভাবে ছুটে যেতে পারতো না, সে মরে যেত। আমি এবার একটা ছোট্ট গল্প বলি যা আমার জীবনে ঘটেছে। আমি একবার পুরুলিয়া গেছি, বিজ্ঞান কেন্দ্রে একটা আলোচনা আছে।
তো বিজ্ঞান কেন্দ্রে গিয়ে দেখছি সে আমাকে চেনে, আমি তাকে চিনি প্রথমে। এসে ঠিক করে আমাকে একটা প্রণাম করে বলল, স্যার আমি এই বিজ্ঞান কেন্দ্রে চাকরি করি, আমাদের যে ইন্টারভিউ হয়েছিল, বিআইটিএম এর ইন্টারভিউ হয়েছিল, আপনি আমাদের ইন্টারভিউ বোর্ডে ছিলেন। তা আমি খুব খুশি হলাম, কারণ চাকরি দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই, বুঝতেই পারেন, তাদের ক্ষমতা আছে দেখতেই পান। কি করে চাকরি পাওয়া যায় সেটাও দেখতে পান, সেটা তো আর আজকে আমাদের আলোচনার বিষয় নয়। তা আমি খুব খুশি হলাম যে যাই হোক, এরকম একটা অন্ধকারের মধ্যে একজন বলছে আমি তাকে চাকরি দিয়েছি, ইন্টারভিউতে পাস করিয়েছিলাম, ভালো। এবার সে কি করলো জানেন, এরকম এত বড় একটা গামলা মতো আছে, তার মধ্যে কয়েক হাজার আলপিন বসানো আছে, আলপিন। আমাকে বললো, স্যার আপনি একটু উঠে দাঁড়াবেন। আমি ভাবলাম যে ছেলেটা তো আমায় বললো চাকরি দিয়েছিলাম, চাকরি না দিলে না হয় এরকম শাস্তির কথাও আমায় বলতে পারত। আমি তখনও বুঝতে পারিনি যে আমার জানা ছিল না, ভাবনায় আসেনি। ছেলেটা বেশি কিছু সুযোগ না দিয়ে করলো কি, তার একটা চক্কর পড়া ছিল, পা থেকে খুলে ওর উপর দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে নামলো। এবার আমাকে বললো, এবার যদি না উঠি বুঝতেই পারছেন, তো মানে লজ্জার তো আর শেষ থাকবে না। তো আমি একটু ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম, পায়ে থেকে জুতো খুলে দাঁড়ালাম, আর দেখলাম বেশ আরাম বোধ হচ্ছে, আরাম পাচ্ছি। তখন আমার সব নানা জিনিস মনে হতে থাকলো, যে বাজারে আজকাল কি আকুপাঞ্চার চটি পাওয়া যায়, তাতে নাকি পা ভালো থাকে, ব্যায়ামের মতো কাজ করে। মাথায় তো নানা রকমের বুদ্ধি এসে যায়। আমার মহাভারতের কথা মনে হলো, যে ভীষ্ম যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় তার শেষ ইচ্ছে, ভীষ্ম বলছে আমি সরসজ্জায় আমার জীবন যাতে যায় আমি সেইটা প্রার্থনা করি। সরসজ্জা মানে অনেকগুলো তীরকে আপনি দেবেন, তারপরে তার উপর তার মৃতদেহটা শুয়ে দেওয়া হবে। একটা তীরের উপরে একটা মৃতদেহ শোয়াতে গেলে সে তো ঢুকে যাবে ভেতরে, কিন্তু অনেকগুলো তীর যদি থাকে একটা মৃতদেহ শুয়ে দেন, আরাম বোধ করবেন আকুপাঞ্চারের মতো। পরে তো বিজ্ঞানটা জানা গেছে, ঘাত ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল যত বাড়াবেন চাপ তত কমবে, ঘাতের মান তো ধ্রুবক, ঘাতের মান তো আর বাড়বে না কমবে না। ঘাত যদি 500 হয়, 100টা আলপিন থাকলে চাপ হবে 5 ইন্টু 100 500, কিন্তু 1000টা আলপিন থাকলে চাপ হবে 0.5। আরাম লাগবে আপনার, খুব আরাম লাগবে। দাদুরা অনেক সময় নাতিদের বলতো না, আপনাদের ছোটবেলায়, আজকাল আর এসব তো হয় না, চুলটা টেনে দে একটু, তুই 4 আনা পাবি 8 আনা পাবি, এসব পাবি। চুলটা নিয়ে পিঠের উপর দাঁড়াতো, একটু হেঁটে যাতো, বাচ্চাদের বলতো। এইগুলো হচ্ছে ওরকম ব্যাপার, চাপ কিন্তু ক্ষেত্রফল, যা আরাম পাওয়া যায়। এই যে কেন হয়, খেয়াল করুন কি বললাম, কেন হয় তার যে উত্তর, সেটা হচ্ছে বিজ্ঞান। আরো একটা ছোট্ট, তোমরা ছোটরা আছো, তোমাদের কাছে বলি, খুব তাড়াতাড়ি বলতে হবে। ধরো এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি না, এটা তো একটা যন্ত্র নাকি? ধরো একজন আদিবাসী মানুষ, যিনি কোনোদিন এটা দেখেননি জীবনে, হঠাৎ কলকাতা গেছেন, গিয়ে দেখছেন ঘরের মাঠে কিছু বাবুলোক, মানে ভদ্রলোক, কলকাতার ভদ্রলোক, কি একটা সামনে ঝোলানো আছে, আস্তে আস্তে কথা বলছে, সারা মাঠের লোকেরা শুনতে পাচ্ছে। সে তো দেখে খুব অবাক হলো, ফিরে এলো। সে বেশ কয়েক বছর পরে তার ছেলেকে নিয়ে কলকাতায় গেল, গিয়ে ঘরের মাঠে গেল, একই ব্যাপার দেখলো। ছেলেকে বলছে, বাবা আচ্ছা বলতো, ওই যে ঝোলানো আছে এটা কি করে? ছেলে জানবে কি করে, সেও তো দেখেনি। এখন বাবা তো সুযোগ পেয়েছে, তাকে একটু শিক্ষকতা করতে হবে। সে বললো, জানিস না তো, এটার মধ্যে যদি ফিস ফিস করে কথা বলিস তাহলে জোরে শোনা যাবে। ঠিকই তো, কিছু ভুল তো বলেনি। আচ্ছা এবার আমার বলুন তো, এই যে উত্তরটা বাবা দিলেন, একজনের তো বাবার লেখাপড়ার দরকার নেই, বিজ্ঞানের কোনো ডিগ্রির দরকার নেই। কিসের দরকার? কিসের দরকার? অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। একবার কখনো চোখে দেখতে হবে। কিন্তু আমি আপনাদের বলি, যদি আপনাদের জিজ্ঞেস করি, কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ের অনেক মাস্টারও উত্তর দিতে পারবেন না। যে আমি যদি বলি যে ঠিক আছে, আমি ফিস ফিস করে কথা বললে জোরে শোনা যাচ্ছে, তো বোঝা গেল।
কেন জোরে শোনা যাচ্ছে? কেন? যদি কেন শোনা যাচ্ছে আমাকে জানতে হয়, তাহলে শব্দ বিজ্ঞান, চৌম্বক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, দুনিয়ার অনেক কিছু একসঙ্গে টেনে আনতে হবে, টেনে এনে আমাকে ব্যাখ্যা করতে হবে। ভালো পদার্থবিদ্যা না জানলে আমি তার উত্তর বলতে পারবো না। সেই জন্য ছোট্ট করে মনে রাখতে হলে আপনারা মনে রাখতে পারেন, হোয়াট ইট ডাজ। আমি যদি প্রশ্ন করি, তার উত্তরটা হচ্ছে প্রযুক্তির উত্তর, হোয়াট ইট ডাজ। আমি যদি জিজ্ঞেস করি হাউ ইট ডাজ, তার উত্তর হচ্ছে বিজ্ঞানের উত্তর। আমি ছোটদের কাছে আরেকটা কথা বলবার চেষ্টা করি, প্রথমে ছোটরা খুব অবাক হয়ে যায়, পরে মেনে নেয় যে দেখুন, পৃথিবীতে কিন্তু একজনও বিজ্ঞানী নেই যিনি নতুন কিছু আবিষ্কার করেন। শুনলে কেমন লাগছে না কথাটা? আমি বলছি আবার, পৃথিবীতে একজনও বিজ্ঞানী নেই যিনি নতুন কিছু আবিষ্কার করেন। উদাহরণ দিয়ে একটা দুটো, নিউটনের একটা গল্প আমরা পড়েছি, কি আপেল বাগানে বসেছিলেন, টুক করে আপেল পড়লো। সে গল্প সত্যি হোক মিথ্যে হোক যাই হোক, কিন্তু আপনারা আমাকে বলুন তো, নিউটনের জন্মাবার আগে পৃথিবীতে কি মহাকর্ষ অভিকর্ষ ছিল না? ছিল কি ছিল না? ছিল। এই যে আর্কিমিডিসের প্রবতা সূত্র, জাহাজ জলে ভাসে কেন, লোহা ডুবে যায় কেন? জলের প্রবতা ধর্মের জন্য তো। আচ্ছা, এই জলের প্রবতা ধর্মটা কি আর্কিমিডিসের আগে ছিল না? ছিল। বাড়িতে গিয়ে ভাববেন, কোন একটা বিজ্ঞানের আবিষ্কার আমাকে বলবেন যে এই বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছেন, এর আগে পৃথিবীতে ছিল না। তাহলে ছিল কি হিসেবে? ছিল প্রকৃতির সূত্র হিসেবে ছিল, লজ অফ নেচার। বিজ্ঞানীদের কাজ হচ্ছে প্রকৃতির মধ্যে যে সূত্র লুকিয়ে আছে, প্রথম সেই সূত্রের অনুসন্ধান করে মানুষের কাছে পৌঁছে দেয়। কিন্তু প্রযুক্তি যারা করেন, ইঞ্জিনিয়ার, একটা ছোট্ট খেলনা তৈরি করলেও তিনি নতুন করেছেন, এটা পৃথিবীতে এর আগে ছিল না। তাই বলে কি বিজ্ঞানীদের আমরা ছোট করে ভাবতে শিখব? না, শিখব না, কখনো শিখব না। এখান থেকে চলে যাব অন্য জায়গায়। শেষ যে কথাটা বলে, দেখুন, এই পৃথিবীতে যদি চাকা এবং আগুন আবিষ্কার না হতো, একেবারে ছোটবেলা থেকে আপনারা পড়েছেন, ইতিহাস বইয়ে পড়েছেন, বিজ্ঞানের বইয়ে পড়েছেন, সকলে পড়েছেন, এই পৃথিবীর বড় দুটো আবিষ্কার হচ্ছে আগুন আবিষ্কার আর চাকা আবিষ্কার, তাই না? আচ্ছা, আপনারা কেউ কখনো ভেবেছেন যে মানুষ যদি আগুন না নেভাতে জানতো, মানুষ যদি চাকাকে না থামাতে জানতো, মানুষের কোনো কাজে লাগতো? বলুন। পৃথিবীতে আমাকে একটাও প্রযুক্তি দেখাতে পারবেন না, একটাও, মানুষ যদি তাকে থামাতে না জানতো, মানুষের কল্যাণে কাজে লাগানো যেত না। আমি মজা করে অনেক সময় বলি যে এইখানে এই যে 16-17 বছরে অনেকে কি করেন, পুরুষ উচিত হয়ে উঠতে হবে না, প্রথম থেকে তো অভ্যেস নেই। আজকাল সব নতুন নতুন বেরিয়েছে সব, তখন তো সব ব্লেড এইসব দিয়ে করতে হতো। আর যখন আসতো কি হতো, এখানে রক্ত, এখানে রক্ত, ফটকরি দাও, মুখ দাও, তমুক দাও, হতো না? কয়েকবার দাড়ি কাটবার পরে আর হতো কি? আর হতো না। কেন হতো না? কারণ আপনি ততদিনে শিখে গিয়েছেন এই ব্লেডটা আপনার গালে ঠিক কতটুকু চাপ দিতে হবে। কাকে আমরা বলি সবচেয়ে বড় শল্য চিকিৎসক? কাকে বলি? ধরুন 5 জন নিউরো সার্জন আছে, আমরা বলছি এ হচ্ছে সবচেয়ে বড় নিউরো সার্জন। কেন? আমি তো বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান জানি না, কিন্তু এইটা আমি বোধহয় জানি যে তিনি যখন আমার শরীরে তিনি কাজ করবেন, ব্যবচ্ছেদ করবেন, একটা স্নায়ুর কোনো একটা অংশ তাকে কাটতে হবে, তার আশপাশে যে সংবেদনশীল অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, তিনি যদি খুব উঁচু মাপের চিকিৎসক হোক, এমন ভাবে কাটবেন যে তার আশপাশে কোনোটাই কোনো কিছু হবে না।
কিন্তু তিনি যদি ওই বিদ্যাটা ভালো করে রপ্ত না করেন, কোনো একটা কেটে যাবে, কোনো একটা ছিঁড়ে যাবে, হবে না। কাজে মনে রাখবেন, পৃথিবীতে কোনো প্রযুক্তি নেই, মানুষ যদি তাকে থামাতে না জানে তাহলে তাকে মানুষের কাজে লাগানো যায়। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি আপনাদের একটা কথা বলি, তোমাদের ছোটদের কাছেও বলছি, দেখো আমরা এখন খুব ডিজিটাল যুগ, কম্পিউটার বলি তো, ভয় পেও না। আমি বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের শত্রু নই। আমি সারা জীবন বিজ্ঞানই পড়িয়েছি, এখনো বিজ্ঞানের কথাই বলি। একটা কথা আমাকে বলো তো, বড়রাও এখানে আছেন, একজন মানুষের জীবনযাত্রা বলতে কি বোঝায়? ইংরেজিতে আমি বলতে চাই ডেফিনেশন অফ লাইফস্টাইল। তার উত্তর কি? খুব সোজা উত্তর, খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। এই পাঁচটা জিনিস যে মানুষ সহজে পায় আমরা বলি তার জীবনযাত্রা আছে, তাই তো? এগুলো যার থাকে না তার জীবনযাত্রা নেই। এবার আপনারা বলুন তো আমাকে, এই পাঁচটা জিনিসের কোনটা আপনি ডিজিটালি পাবেন? ভাববেন। খাদ্য ডিজিটালি পাবেন, বস্ত্র কোনটা পাবেন? শিক্ষা একটু দূর থেকে শুনতে পারেন, কিন্তু সামনাসামনি শিক্ষক চাই। স্বাস্থ্য, বাসস্থান, যে পাঁচটার কোনো একটা আপনি ডিজিটালি পাবেন না, নট এ সিঙ্গেল ওয়ান। কিন্তু এই যে বিজ্ঞান সংস্কৃতি, যে সমস্ত প্রযুক্তিকে আমরা যদি না থামাতে জানি মানুষের উপকারে লাগে না। আমরা যতই ডিজিটাল উন্নতি করি, মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য যে পাঁচটা জিনিস প্রয়োজন তা ডিজিটালি হয় না। যদি মানুষের ভিতর পৌঁছে না দিতে পারি, ছোটদের মধ্যে পৌঁছে না দিতে পারি, তারা যুক্তিবাদী হবেন না, তারা বিজ্ঞান মনস্ক হবেন না, তারা আগামী দিনে সমাজটাকে তৈরি করবার কাজে নিজেরা অংশগ্রহণ করবেন না। আমি এবার কয়েকজন বিজ্ঞানীর কথা বলবো, ছোটরা আছে তো, এই বিজ্ঞানীদের কথার ভেতরে তোমরা বুঝতে পারবে বিজ্ঞান আমাদের কি শেখায়। এইখানে আমাদের বর্ধমান জেলার সম্পাদক আশু বলেছেন, আপনাদের চমৎকার অধ্যয়ন করতে খুব সুন্দর বলেছে, মেয়েদের কথা বলেছে। দেখুন, আমরা কখনো ভেবে দেখি না, আমি পুরুষদের কথা বলছি, এখানে যারা আছেন তারা নিশ্চয়ই এরকম নন। এখন পর্যন্ত পৃথিবীতে কজন মানুষ 1901 সাল থেকে নোবেল পুরস্কার শুরু হয়েছে, 950 একটু বেশি মানুষ পৃথিবীতে নোবেল পুরস্কার পেয়েছে এখন পর্যন্ত। একটু যোগবিয়োগ করে নিলে পেয়ে যাবে, 1000-এর চেয়ে কম। কিন্তু নোবেল পুরস্কার দুবার পেয়েছেন 5 জন। এই 5 জনের মধ্যে প্রথম যিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন তিনি একজন মহিলা, তার নাম মাদাম কুরি। 1903 সালে পদার্থবিদ্যায় নোবেল, 1911 সালে রসায়ন বিদ্যায় নোবেল। আমি মাদাম কুরির কথা 2-3 মিনিট ছোটদের কাছে বিশেষ করে বলতে চাই। মাদাম কুরি জন্মেছেন কোথায়? পোল্যান্ড, পূর্ব ইউরোপের একটা ছোট্ট দেশ পোল্যান্ড। পোল্যান্ডে বড় বিজ্ঞানী খুব বেশি নেই, একজন আছেন, কেউ বলতে পারো? খুব নাম করা একজন বিজ্ঞানী আছেন পোল্যান্ডে, কেউ বলতে পারো? ছোটদের বলছি, নাম বললে তোমরা বলবে, তার নাম কোপার্নিকাস। কোপার্নিকাস পোল্যান্ডে। কোপার্নিকাস জানো তো? নাম শুনেছো তো? হাত তোলো যারা কোপার্নিকাসের নাম শুনেছো, ছোটদের বলছি, হাত তোলো, প্রশ্ন করবো না, ভয় নেই। ঠিক আছে, হাত নাও। তোমরা শুনলে অবাক হবে, পোল্যান্ডে মেয়েরা স্কুল পর্যন্ত পড়তে পারতো, রাষ্ট্রের নিয়ম ছিল, এরপরে আর মেয়েরা পড়তে পারবে না, রাষ্ট্রের নিয়ম। তার পাশে ফ্রান্স,
যাদের একটু পয়সা করি আছে, যে মেয়েরা জেদি যে করবো আরো, তারা ফ্রান্সে চলে যেত, কারণ ফ্রান্সে কয়েক বছর আগে মেয়েদের লেখাপড়া চালু হলো, ফ্রান্সেও ছিল। এটা ভাবো, বাড়িতে কি হয়, বড় দাদা বা দিদিরা ছোটদের বলে পড়াশুনো কর, আমি টিউশন করবো, যাই করবো, তোকে সাহায্য করবো। এ এক অদ্ভুত বাড়ি, ছোট বোন দিদিকে বলছে আমি রোজগার করে দেবো, তুই ডাক্তারি করতে যা। মাদাম কুড়ি বয়সে ছোট, তিনি তার বড় বোনকে পাঠালেন ফ্রান্সে ডাক্তারি করবার জন্য। এবং তোমরা শোনো, স্কুলে ভালো ফল করে পাস করবার পরে তিনি বাড়িতে বসেছিলেন 2-3 বছর। আজকাল যাকে ড্রপ আউট বলা হয়, ড্রপ আউট, স্কুল ছুট, 2-3 বছর পড়তে পারেননি। শুনলে কেমন লাগে বলো? রূপকথার গল্পের চেয়ে কি এগুলো কম রূপকথা? পৃথিবীতে প্রথম যে মানুষটি 2বার নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি স্কুল থেকে পাস করার পরে 2-3 বছর আর বিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি। টাকা রোজগার করতে নানা রকমের কাজ করছেন। একজনের বাড়িতে কাজ করতে গেছেন, ছোট ছোট ছেলে মেয়েদের পড়াবেন, বাড়ির কাজ করবেন। কাজের লোক বলি না, কাজের মাসিও বলছি না, ইংরেজি বললে আজকাল তো ইংরেজি শব্দের একটা আবার বড় ব্যাপার থাকে না। মেড সার্ভেন্ট বলতে যা বুঝি আমরা, ওই ছোট্ট মেয়েটি ওই বাড়িতে সেই কাজ করতো, তার নাম মাদাম কুরি। সারাদিন প্রচুর পরিশ্রম, তাকে বাড়ির চিলে কোঠায় থাকতে দেওয়া হয়েছিল। রাত্রির বেলা সমস্ত কাজ সেরে গভীর রাতে সে হ্যারিকেনটাকে জ্বালিয়ে কাগজ দিয়ে চারপাশ দিয়ে দিয়ে সামান্য একটু আলো আসছে, সেই আলোতে বই পড়ত। একদিন অনেক রাতে বাড়ির একজন লোক, হয় সে বাথরুমে যাবে বা কিছু একটা, সে দেখছে ছাদের উপর থেকে আলো আসছে। সে বেড়ালের মতো আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। উপর থেকে চোর আসেনি তো, ছাদ দিয়ে গিয়ে দেখছে ওর বাড়িতে যে কাজ করে মেয়েটি, সে বই পড়ছে। কি হতে পারে ভাবো? ওই লোকটি মেয়েটিকে বলল, তোমার লজ্জা করছে না? তেল পুড়িয়ে লেখাপড়া করছো, তেল কিনতে পয়সা লাগে না? মেয়েটি হাউ হাউ করে কাঁদতে লাগলো। তারপর সেই মেয়ে যখন মাদাম কুরি হয়েছে, পৃথিবীর সমস্ত মানুষ যখন তাকে দেখতে চায়, তার কথা শুনতে চায়, তখন তিনি বিশেষ করে ছোটদের কাছে গিয়ে বলতেন যে সেই রাত্রির ঘটনার পরে আমি একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম, এই পৃথিবীতে টাকা পয়সার অহংকারে যারা মত্ত, আমি কোনোদিন তাদের সঙ্গে কোনো আত্মীয়তা তৈরি করব না। বাংলাদেশে যদি আমি জিজ্ঞেস করি সবচেয়ে সেরা পরিবার কোনটি, আমরা সবাই জোড়াসাঁকোর ঠাকুর পরিবার বলি। কত মানুষ, শুধু তো রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, কত কত। সেই বাড়ির এমন একজন মেয়েও নেই যে আমাদের শিল্প সংস্কৃতি শিক্ষায় কোনো কিছু অবদান রাখেনি। কিছু না কিছু অবদান ঠাকুরবাড়ির মেয়েরা রেখে গেছে। এটা আমাদের বাংলার সব সেরা পরিবার। কিন্তু আমি যদি তোমাদের জিজ্ঞেস করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবার, প্রশ্নটা ভাবো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবার, যদি মাঝে একটা শব্দ যোগ করে দিতাম, তাহলে তোমরা অনেকে বলে ফেলতে পারতে ইচ্ছে করেই যোগ করছি না, পরে করবো। আমাদের কিন্তু একটা পরিবারের নাম মনে এসে যায়, সেটা হচ্ছে ফরাসি দেশের কুরি পরিবার। তোমরা আমায় জিজ্ঞেস করবে কেন বলছেন? তোমরা ভেবে দেখো, একটা পরিবারে মাদাম কুরি 2টো নোবেল পুরস্কার পেয়েছেন, তার স্বামী পিয়ের কুরি 3 নোবেল পুরস্কার পেয়েছেন, আঙুলে গুনতে থাকো 3টে। তার 2 মেয়ে, ছোট মেয়ে এবং বড় মেয়ে নোবেল পুরস্কার পেয়েছেন 4টে। বড় মেয়ে যাকে বিয়ে করেছেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 5টা। ছোট মেয়ে যাকে বিয়ে করেছেন তিনি যখন ইউনেস্কোর মহা অধিকর্তা ছিলেন, সে বছর ইউনেস্কো নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। তাহলে 6খানা। 6 জনের একটা পরিবারে 6খানা নোবেল পুরস্কার।
বিজ্ঞানের ছাত্র হিসেবে এই কথা বলতে পারবো না পৃথিবীতে এরকম পরিবার আর কখনো আসবে না, এই কথা বলা যায় না, কিন্তু এই কথা তো বলা যায় পৃথিবীতে এরকম একটি পরিবারের জন্য আমাদের আরো বহুকাল অপেক্ষা করতে হবে। মনে রাখবে সেই পরিবারেরই একজন হচ্ছেন ফ্রেডেরিক জুলিও কুরি। এক মিনিট তার কথা বলতে হবে না। তিনি পদার্থ বিজ্ঞানী, নামটা খেয়াল করেছ আমি কি নাম বললাম? ফ্রেডেরিক জুলিও বললাম না, ফ্রেডেরিক জুলিও কুরি। কাকে বিয়ে করেছেন? মাদাম কুরির বড় মেয়ে আইরিন কুরিকে বিয়ে করেছেন। এরকম পুরুষের জন্য আমাদের অপেক্ষা করতে হবে কি হবে না? যেই পুরুষ বিয়ের পরে বলেন যে বিয়ের পরে শুধু মেয়েদেরই পদবি বদল হবে, কেন ছেলেদের কেন হবে না? মনে রেখো, ফ্রেডেরিক জুলিও কোনো সাধারণ পরিবারের ছেলে ছিলেন না, তার কোনো পদবি বদল যোগ করার দরকার ছিল না কুরি পরিবারের সঙ্গে, কিন্তু তিনি বিয়ের পরে নাম লিখতেন ফ্রেডেরিক জুলিও কুরি। তিনি কে? একজন নোবেলজয়ী পদার্থ বিজ্ঞানী, বিশ্ব শান্তি পরিষদ তার সভাপতি, ওয়ার্ল্ড পিস কাউন্সিল, ফরাসি পরমাণু শক্তি কমিশনের সভাপতি, এবং তার সঙ্গে এটা যোগ করে নিতে পারেন তিনি ফরাসি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। আপনারা বাড়িতে ফিরে যাবেন, ওই ছোট যন্ত্রটির সহায়তা নেবেন। পৃথিবীতে মানুষ এখন পরমাণু বিদ্যুৎ চাইছে না, বিস্ফোরণ হতে পারে, তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। এখনো পর্যন্ত ফরাসি দেশে 70% বেশি পরমাণু বিদ্যুৎ তৈরি হয়, কোনো ঘটনা ঘটেনি। সাংবাদিক সম্মেলনে ফ্রেডেরিক জুলিও কুরিকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছেন যে পৃথিবীর এতগুলো দেশ পরমাণু বোমা বানাচ্ছে, কই আপনি তো বানাচ্ছেন না? তিনি সাংবাদিক সম্মেলনে বলছেন, আমি পরমাণু শক্তিকে কাজে লাগাবো মানুষের উপকারের জন্যে, আমি পরমাণু শক্তি দিয়ে পরমাণু বোমা তৈরি করব না মানুষ খুন করবার জন্যে। এখন পৃথিবীর 9টি দেশের পরমাণু বোমা আছে, ফরাসি দেশেরও আছে, কিন্তু মনে রাখবেন তিনি মারা যাবার পরে ফরাসি দেশে পরমাণু বোমা তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়। তিনি যতদিন বেঁচে ছিলেন ফরাসি দেশে পরমাণু বোমা তৈরি হতে দেননি। তিনি পরমাণু শক্তি তৈরির পরিকাঠামো তৈরি করেছেন, যার ফলে এখনো 70% বেশি বিদ্যুৎ হচ্ছে ফরাসি দেশে পরমাণু বিদ্যুৎ। এ তো আমি কোনো গল্প বলছি না, আপনাদের কাছে তো কতগুলো বাস্তব উদাহরণ দিচ্ছি। আমরা তা থেকে বুঝতে পারবো না বিজ্ঞান আমাদের কি শেখায়? আমি এবার আসছি আমার আলোচনার শেষ ভাগে। আমি দুটো উদাহরণ আপনাদের দেব। আপনারা শুনেছেন, আশু বলেছেন যে এখন সব কি কাণ্ড কারখানা বিজ্ঞানের নামে হচ্ছে। গণেশের মাথা বসছে, এই গ্রহ থেকে ওই গ্রহে বিমান গেছে, পুষ্পক রথ মানেই রকেট। এসব তো মানে শেষ তো নেই, গল্পের তো শেষ নেই, জানেন। আমি এইগুলো আপনারা অনেকে কম বেশি জানেন, আজকের আলোচনায় আমি সেগুলো বলতে চাইছি না। একটু গভীরভাবে একটা বিষয় ভাবতে বলবো আপনাদের। আপনারা সবাই ছোটবেলায় একটা উপপাদ্য পড়েছেন, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি? একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজের বর্গ বাকি দুই বাহুর বর্গের যোগফলের সমান, তাই তো? খুব সোজা উপপাদ্য, 7-8 পড়ানো হয় বোধহয়। কিরকম হতে পারে একটা অতিভুজ? ধরুন এমন একটা অতিভুজ বানাতে পারেন যার 3টে বাহু হচ্ছে 3, 4, 5। 5-এর বর্গ করলে কত? 25। 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16। 16 আর 9 যোগ করলে কত?
তাহলে আপনি যদি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেন যার তিনটে বাহুর দৈর্ঘ্য 3, 4, 5, তাহলে পিথাগোরাসের উপপাদ্য সেখানে সত্যি হবে। কিন্তু মনে রাখবেন, যে কোনো তিনটে সংখ্যা দিয়ে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য তৈরি করা যায় না। আমাদের দেশের একজন মন্ত্রী, তিনি আবার বিজ্ঞানে ডক্টরেট করেছেন, এটাও মনে রাখবার মতো। তিনি হঠাৎ করে বললেন যে আমরা যেটা ছেলেবেলা পিথাগোরাসের উপপাদ্য বলে পড়েছি সেটা কেন করব? এটা তো আমাদের দেশে আবিষ্কার হয়েছে, আমাদের দেশের একজন গণিতজ্ঞ আবিষ্কার করেছেন, কাজে পিথাগোরাস বাদ এখন আমাদের দেশে গণিতজ্ঞের নামে পড়বে। এখন সাংবাদিকদের তো অনেক রকমের চেহারা থাকে, বুঝতেই পারে। 2-4 জন তো সাংবাদিক থাকে, তাদের মেরুদণ্ড কোনো একটু আলাদা রকমের। তারা কি করলেন জানেন? তারা একজন মানুষের কাছে গেলেন। আপনারা নামটা মনে রাখবেন, পরে বাড়িতে গিয়ে দেখবেন। মানুষটার নাম হচ্ছে মঞ্জুল ভার্গব। মঞ্জুল ভার্গব ওই সুনিতা উইলিয়ামসের মতোই তিনি বিদেশেই জন্মেছেন। সুনিতা উইলিয়ামস তো আমাদের দেশে জন্মাননি, তার বাবা আমাদের দেশের মানুষ ছিলেন। তেমনি মঞ্জুল ভার্গব, তার বাবা আমাদের দেশে জন্মেছেন, তিনি বিদেশেই জন্মেছেন। কিন্তু তিনি একজন পৃথিবীর খুব বিখ্যাত গণিতজ্ঞ। তিনি একটা পদক পেয়েছেন, তার নাম হচ্ছে ফিল্ডস পদক। ফিল্ডস, এই ফিল্ডস পদকটাকে বলা হয় গণিতের নোবেল পুরস্কার। গণিতে তো নোবেল পুরস্কার নেই, এটা হচ্ছে গণিতের নোবেল পুরস্কার। তিনি এটা পেয়েছেন। নামটা আবার বলছি, মঞ্জুল ভার্গব। তো কয়েকজন সাংবাদিক তার কাছে গেলেন। এটা শুনুন, তোমরা ছোটরাও শোনো, তোমরা বুঝতে পারবে, কিছু শক্ত কথা বলবো না। সাংবাদিকরা গিয়ে তাকে বললেন যে আচ্ছা, ভারতের একজন মন্ত্রী বলছেন যে এটা পিথাগোরাসের নামে হওয়া উচিত নয়, এটা ভারতের একজন গণিতজ্ঞের নামে হওয়া উচিত, আপনার কি মত? তো তার বাবা ভারতীয় ছিলেন, নামটা শুনে বুঝলে তিনিও ভারতীয়, নামের একটা গন্ধ আছে তার নামের মধ্যে। সেটা সত্যি হলে তো তিনি বলবেনই। তিনি কি বললেন শোনো, বাড়িতে গিয়ে উইকিপিডিয়া খুলবেন, পেয়ে যাবেন আমি যা বলছি। তিনি বললেন, কথাটা খেয়াল করবেন, যে এই যে সংখ্যা তিনকে বেছে নেয়া, 3, 4, 5 যেরকম বললাম, এই তিনটে সংখ্যাকে একসঙ্গে বলা হয় ত্রয়ী সংখ্যা। ত্রয়ী, এই ধরনের সংখ্যা কিন্তু পিথাগোরাস যখন বেঁচে ছিলেন তার সময়ই প্রথম বাঁচা হয়েছে। কাজেই এই যে উপপাদ্যের প্রাথমিক ধারণা, সেটা পিথাগোরাসের সময় থেকেই তৈরি হয়েছে। তারপরে বলছেন, ভারতে যেহেতু যাগযজ্ঞ হতো, অনেক যজ্ঞের বেদি তৈরি হতো, বেদিতে দেখবেন নানা রকম জ্যামিতিক আকার থাকে, কাজে ভারতে ওই কাজটা হয়েছে এবং পিথাগোরাসের উপপাদ্যের সংজ্ঞা তৈরি হয়েছে। সংজ্ঞা, প্রথমটাকে তিনি বলছেন উদাহরণ, শব্দগুলো খেয়াল রাখবেন। প্রথম শব্দটাকে বলছেন উদাহরণ, দ্বিতীয়টাকে বলছেন সংজ্ঞা, তারপরেই বলছেন বিজ্ঞান কিন্তু শুধু সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে হয় না। বিজ্ঞানকে বিজ্ঞান হতে গেলে তার চাই প্রমাণ। ইংরেজিতে বললেন এক্সাম্পল, ডেফিনেশন এন্ড প্রুফ। উদাহরণ, সংজ্ঞা এবং প্রমাণ। তারপরে মঞ্জুল ভার্গব বললেন তার প্রাথমিক ধারণা তৈরি হয়েছে পিথাগোরাসের দেশে, তার সংজ্ঞা তৈরি হয়েছে ভারতে, তার প্রমাণ দিয়েছে চীন দেশের গণিতজ্ঞেরা, তিনি তাদের নামও বলেছেন। এই যে আমি কথাটা বললাম, এটা তো এই সময়ের কথা বলছি, এই সময়ের কথা। আমি আপনাদের বলবো 100 বছরের আগে ফিরে যান। ছোটরা যদি বাড়িতে জিজ্ঞেস করে ভারতে আধুনিক বিজ্ঞানের জনক কে, ভারতে 2 জন বিজ্ঞানীর নাম বলতে হবে।
পৃথিবীতে আধুনিক বিজ্ঞানের জনককে বললে আমরা কার নাম বলি? গ্যালিলিও। কেন গ্যালিলিওকে বলা হয় তার কারণ আছে, সেটা আজকে আলোচনার সময় নেই। কিন্তু আমাদের দেশে জগদীশচন্দ্র এবং প্রফুল্লচন্দ্র। ভারতীয় বিজ্ঞান কংগ্রেস শুরু হয়েছিল 1914 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটিতে। প্রথম সভাপতি ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আমাদের দেশের এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ উপাচার্য, তার মেরুদণ্ডের চরিত্র সম্পর্কে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন। তিনি ছিলেন ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রথম সভাপতি। 1914 থেকে শুরু। 1920 সালে নাগপুরে যে বিজ্ঞান কংগ্রেস হয়েছিল তার সভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1927 সালে লাহোরে, তখন দেশ ভাগ হয়নি, লাহোরে যে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস হয়েছিল তার সভাপতি ছিলেন জগদীশচন্দ্র বসু। আমি আপনাদের বলি, এলাহাবাদের ইউনিভার্সিটি প্রেস তারা 3 খণ্ডে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতিদের বক্তৃতাগুলো প্রকাশ করেছে। কাজে এগুলো পাওয়া যায়। আপনাদের বলবো, তোমাদের বলবো, যখন সময় হবে জগদীশচন্দ্রের সেই বক্তৃতাটি, অনেক বড় বক্তৃতা, সেটা তোমরা পড়বে। কিন্তু সেই বক্তৃতা থেকে আমি মাত্র 2টো লাইন তোমাদের কাছে বলবো, 2টো লাইন। আমি ইংরেজিটা তুলে এনেছিলাম, কিন্তু ইংরেজিটা পড়বো না, বাংলাতে বলছি। তিনি বলছেন, শুনে নাও। কবে বলছেন? আজ থেকে 100 বছর আগে, 1927, এখন 1925। কেউ যদি মনে করেন পৃথিবীর কোনো একটা আবিষ্কার কোন বিশেষ জাতি, কোন বিশেষ বর্ণ, বিশেষ ধর্মের উপরে নির্ভর করে, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। মনে রাখবেন, পৃথিবীর যে কোনো সৃজনশীল উদ্ভাবনা, বাংলা অনুবাদ করে বলছি, আমার কথা না, যে কোনো সৃজনশীল উদ্ভাবনা মানব সভ্যতার অবিচ্ছিন্ন পরিশ্রমের ফসল, মানব সভ্যতার অবিশ্রান্ত পরিশ্রমের ফসল। এই মানব সভ্যতার পরিশ্রম থেকে যে সম্পদ উঠে আছে, তার মালিকানার দাবি কোন জাতি, কোন বর্ণ, কোন ধর্ম, কোন সম্প্রদায় এককভাবে নিতে পারে না। আজকে বলছেন না, 100 বছর আগে। আপনারা এখন দেখছেন না, আমি ওই দিকে যাব না বেশি। কয়েকদিন আগে বৈদ্যুতিক মাধ্যমে সন্ধ্যাবেলা একটা ঝগড়া শুনছিলাম। ঝগড়া শোনার সময় থাকে না, আগ্রহ থাকে না। তো একদিন বাড়িতে কোনো কারণে ছিলাম, ঝগড়াটা দেখছিলাম। তো তাতে মোটামুটি ঔরঙ্গজেব সম্পর্কে অশ্লীল যত কথা প্রয়োগ করা যায় প্রয়োগ করা হচ্ছে। ছোটরা আছে, কি বলবো, বেশি গুরুত্ব যেতে পারবো না। আমি বিস্মিত হয়ে গেছি যে বৈদ্যুতিক মাধ্যমে এইসব শব্দ প্রয়োগ করছে এরা, কোনো বাধা নিষেধ নেই। আমার তখন কি মনে হলো জানো? তাদের জন্য আমার না করুণা হতে থাকলো। যারা ওখানে বসেছে ঝগড়া করবার জন্য, তাদের জন্য আমার কিরকম করুণা হতে থাকলো। করুণা। বেচারীরা জানেও না, অথবা জানে, বলবে না। আমি একজন আধুনিক বিজ্ঞানীর কথা বললাম, জগদীশচন্দ্র। আরেকজন বাদ যাবেন? প্রফুল্লচন্দ্র বাদ যেতে পারেন? প্রফুল্লচন্দ্রের বয়স যখন 71 বছর, 1932 সাল, 2 খণ্ডে তিনি তার জীবনী লিখে গেছেন ইংরেজিতে। লাইফ এন্ড এক্সপেরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট, লাইফ এন্ড এক্সপেরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট। তিনি তার পরিচয় দিয়েছেন বাঙালি রসায়ন বিজ্ঞানী হিসেবে। প্রথম খণ্ডটি বাংলা হয়েছে, তার নাম আত্মচরিত। সেই বই থেকে আমি 1-2 লাইন আপনাদের শোনাচ্ছি। 1885 সাল, আমি আর 3-4 মিনিট সময় নিই। 1885, 5 মিনিট। 1885 সাল জাতীয় কংগ্রেস আমাদের দেশে তৈরি হয়েছে।
প্রফুল্লচন্দ্র কোন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে গেছেন? এডিনবরা, যাকে আমরা এডিনবার্গ বিশ্ববিদ্যালয় বলি, স্কটল্যান্ডের খুব নাম করা, কেমব্রিজ অক্সফোর্ডের সঙ্গে লড়াই করে। এবং সেখানে দুটো বিষয়ে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ছিল, একটা মেডিসিন, একটা কেমিস্ট্রি। কিন্তু কিরকম ইংরেজরা সুচতুর একবার ভাবুন, ভারত থেকে যারা যায় তাদের জন্য একটা রচনা প্রতিযোগিতা হয় সেখানে। রচনার বিষয় কি জানেন? ইন্ডিয়া বিফোর এন্ড আফটার মিউটিনি। বাংলা করলে সিপাহী বিদ্রোহের আগের এবং পরের ভারত। তাহলে একজন ভারতীয় ছাত্র যদি প্রতিযোগিতায় অংশ নেয়, তাকে কি লিখতে হবে? সিপাহী বিদ্রোহের আগে ভারতের চেহারা কেমন ছিল লিখতে হবে, সিপাহী বিদ্রোহের পরে ভারতের চেহারা কেমন ছিল লিখতে হবে। তার মানে সিপাহী বিদ্রোহের আগে মুঘলরা ছিল, মুঘলদের কথা লিখতে হবে। সিপাহী বিদ্রোহের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা এসেছে, তাদের কথা লিখতে হবে। তাতে কি হবে? আমি যখন পড়ব রচনাটা, আমি বুঝবো এই ছেলেটা ইংরেজকে ভক্ত না মুঘলদের ভক্ত। ইংরেজের ভক্ত হলে তাকে ফিরিয়ে নিয়ে বড় চেয়ার দেব, আমাকে পছন্দ না করলে আর চেয়ার দেবেন কেন, বুঝতেই পারেন। আর যদি দেখি মুঘলদের ভক্ত হয়, তাকে আর ধারে কাছে আসতে দেব। সেই জন্য এরকম বিষয়ের রচনা। অভিসন্ধিকে খেয়াল করবেন। প্রফুল্লচন্দ্র রসায়নের ছাত্র হয়ে 1885 সালে রচনা প্রতিযোগিতায় রচনা লিখেছেন। অসামান্য রচনা লিখেছেন, অসামান্য। যারা দেখেছে তারা তার ইংরেজির উচ্ছ্বসিত প্রশংসা, কিন্তু যেই ছেলে ইংরেজের বিরোধিতা করে, মুঘলদের প্রশংসা করে, তাকে পুরস্কার দেয় না। কি লিখেছেন আমি একটা লাইন আপনাদের বাংলায় শোনাই রচনা থেকে। শুনতে একটু অদ্ভুত লাগবে, কিন্তু ইংরেজিটা তিনি এইভাবেই লিখেছেন। মাননীয় ভাইসরয় বৃন্দ, মাননীয় ভাইসরয় বৃন্দ, আমি আপনাদের বলতে চাই, আপনাদের যে ভাইসরয়কে আপনারা সবচেয়ে বেশি ভালো বলে বিবেচনা করেন, তার চেয়েও মুঘল সম্রাটেরা প্রজাদের প্রতি কল্যাণকর ছিলেন। আমি জানি আপনারা সঙ্গে সঙ্গে বলবেন, আপনি নিশ্চয়ই মহান আকবরের কথা বলছেন। না মাননীয় ভাইসরয় বৃন্দ, আমি আকবরের কথা বলছি না, আমি সম্রাট ঔরঙ্গজেবের কথা বলছি। আপনাদের যিনি সর্বশ্রেষ্ঠ ভাইসরয়, তার চেয়ে সম্রাট ঔরঙ্গজেব তার প্রজাবৎসলতা এবং প্রত্যুৎপন্ন মতিত্ব সকলের চেয়ে বেশি ছিল। প্রজাবৎসলতা ও প্রত্যুৎপন্ন মতিত্ব। ওই বৈদ্যুতির মাধ্যমে বসে যারা ঝগড়া করছে, তাদের কাছে এই খবর পৌঁছয়নি যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়েরও ঔরঙ্গজেব সম্পর্কে কোন একটা লেখা আছে। আচার্য যদুনাথ সরকারের তো আছে। তাহলে আমরা যখন আজকে আলোচনা করছি বিজ্ঞান আমাদের কি শেখায়, আমরা কি যে দুজন মানুষ আমাদের দেশে আধুনিক বিজ্ঞানের জনক, তাদের মত পথের অনুসারী হব না ভিন্ন পথের অনুসারী হব? শেষ করব যে কথাটা বলে, রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন জগদীশ চন্দ্র। আমি বলেছি চেষ্টা করব রবীন্দ্রনাথকে শেষে আবার আমার সামনে দাঁড় করাবো। একটা কাহিনী বলি, শুনলে মন খারাপ হবে আপনাদের। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, তার নাম লর্ড রেলে। 1902 সালে নোবেল 2 কি 4 দেখে নেবেন, 1904 সালে সম্ভবত নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি কলকাতায় এসেছেন। জগদীশ চন্দ্র তার কাছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। জগদীশ চন্দ্র যখন শুনলেন তার মাস্টারমশাই কলকাতায় এসেছে, তিনি তাকে বললেন, একদিন স্যার আপনি প্রেসিডেন্সি কলেজে আসবেন, কারণ প্রেসিডেন্সি কলেজে 1884 সাল থেকে জগদীশ চন্দ্র পড়াচ্ছেন, 1889 সাল থেকে প্রফুল্লচন্দ্র পড়াচ্ছেন। এখন মাস্টারমশাই কি ছাত্র ডাকলে মাস্টারমশাই ধারে কটা মাথা দিয়ে যাবেন না? যাবেন তো, গেছে। গিয়ে দেখছেন জগদীশ চন্দ্র একটা এইটুকু ঘরে গবেষণা করছেন। কতটুকু ঘর জানেন? ওই যে ট্রেনের ভেতরে বাথরুম থাকে,
ঠিক কতটুকু? হ্যাঁ, ইচ্ছে করে ছোট করে বলছি না, তা সত্যি বলছি। ট্রেনের ভেতরে যে বাথরুম থাকে তার সাইজ। এই কাজ দেখে অবাক হয়ে গেলেন মাস্টারমশাই। তিনি তার ছাত্রকে পিঠ চাপড়ে প্রশংসা করে বাড়ি ফিরলেন কলকাতা। বিকেল 3:15 নাগাদ প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল জগদীশ চন্দ্রকে একটা শোকজ নোটিশ পাঠালেন, কারণ দর্শানোর নোটিশ। তুমি কার অনুমতি নিয়ে একজন বাইরের লোককে কলেজে ঢুকিয়েছ? চাইলে হেডমাস্টার মশাই বা প্রিন্সিপালরা এইসব করতেই পারে, উপাচার্যরা করতেই পারে। তার মেরুদণ্ড কেমন তার উপর নির্ভর করবে। মনে রাখবেন, তার আগে জগদীশ চন্দ্র দীর্ঘদিন মাইনে নেননি। তাকে সাদা চামড়ার অধ্যাপকদের চেয়ে কম মাইনে দেওয়া হতো, তিনি নেননি মাইনে। এবং তিনি যে লড়াই করেছেন, তখন শিক্ষক সংগঠনও নেই, ছাত্র সংগঠনও নেই যে মিছিল করবে রাস্তায়। তার পাশে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী, কারণ তার স্ত্রী যার কন্যা, তিনি হচ্ছেন আমাদের দেশের নারী স্বাধীনতা এবং নারী শিক্ষার একজন অগ্রণী মানুষ। অবলা বসু যার কথা বলছি, তিনি তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন। লড়াই তোমায় করতেই হবে, লড়াই করে জিতেছিলেন তিনি। কিন্তু মানুষের তো একটু দুর্বলতা আসে। এতদিন লড়াই করবার পরে এই চিঠিটা পেয়ে তার খারাপ লাগে। কি করবেন তিনি? কার কাছে যাবেন? তার সবচেয়ে প্রিয় বন্ধু বলেছি আপনাদের, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কাছে গেলেন। শুনুন, 1 মিনিট লাগবে। রবীন্দ্রনাথ তাকে বললেন, সরকারের কাছ থেকে কোনো পয়সা না নিয়ে বিজ্ঞান করতে গেলে তোমার কত টাকা চাই? জগদীশ চন্দ্র বললেন 20,000 টাকা। রবীন্দ্রনাথ বললেন, আমার কাছে 10,000 টাকা আছে জোড়াসাঁকুর বাড়িতে। বলে দাড়ি টানলেন না, দাড়ি টানেননি। দাড়ি টানবার লোক তো রবীন্দ্রনাথ ছিলেন না। বললেন, তুমি ভেবো না, বাকি 10,000 টাকাও আমি তোমায় সংগ্রহ করে দেব। এদিকে ওদিকে হাত পাচ্ছেন কে? রবীন্দ্রনাথ। একটা ছোট্ট রাজ্য ত্রিপুরা, ত্রিপুরার মহারাজাকে রবীন্দ্রনাথ চিঠি দিচ্ছেন জগদীশ চন্দ্রকে অর্থকরী সহায়তা করবার জন্য। আপনাদের চোখে জল এসে যেতে পারে আমি চিঠিটা যদি পড়ি, কিন্তু শুনুন। রবীন্দ্রনাথ রাজাকে লিখলেন, ভিক্ষুক বেশে আপনার কাছে কিছু প্রার্থনা করি, ভিক্ষুক বেশে আপনার কাছে কিছু প্রার্থনা করি। রবীন্দ্রনাথ লিখছেন, রাজা রবীন্দ্রনাথকে যা লিখেছিলেন এটা আমার করতেই হবে আপনাদের কাছে। রাজারা ওরকম চিঠি সাধারণত লেখেন। রাজা লিখছেন, শুনুন, সবটা করবো না, কয়েকটা বলবো। এই বেশ আপনাকে সাজে না, আপনার বাঁশি বাজানোই কাজ। আমরা ভক্তবৃন্দ ভিক্ষার ঝুলি বহন করিব, প্রজাবৃন্দের প্রদত্ত অর্থই আমার রাজভোগ যোগায়। রাজা লিখছেন, আমাদের অপেক্ষা জগতে কে আর বড় ভিক্ষুক আছে? এই ভিক্ষার ঝুলি আমাকেই শোভা পায়, আমাকেই ইহা পূর্ণ করিতে হইবে। বর্তমানে আমার ভাবি বধূমাতা 2 পদ অলঙ্কার নাইবা হইল, তৎপরিবর্তে জগদীশ বাবু সাগর পার হইতে যে অলঙ্কারে ভারত মাতাকে ভূষিত করিবেন তাহার তুলনা কোথায়? রাজার সঙ্গে রবীন্দ্রনাথের একটা নিবিড় সম্পর্ক। রবীন্দ্রনাথ ত্রিপুরাতে 7 বার গিয়েছেন, 7 বার, 7 টাইমস। একবার রাজা রবীন্দ্রনাথকে বললেন যে, আচ্ছা, আপনার জগদীশ চন্দ্রের জন্য এত উতলা হয়ে পড়েন কেন আপনি? এটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আলোচনা শুরু করেছিলাম রবীন্দ্রনাথের বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবোধের পরিচয় দিয়ে। আমি জানি একটা জিনিস আপনারা চাইবেন, আমি বলেছিলাম রবীন্দ্রনাথের স্ত্রীর কাছে লেখা চিঠি শোনাবো। ঠিক আছে, আর 2 মিনিট সময় আমি নেব। এই চিঠিটা আপনাদের শোনানো দরকার। স্ত্রীকে লিখেছেন তো। রাজা যখন বলছে এত উতলা হয়ে পড়েন কেন,
রবীন্দ্রনাথ রাজাকে কি উত্তর দিয়েছিলেন শুনুন। আলোচনা শুরু করেছিলাম একটা ঘটনা থেকে, রবীন্দ্রনাথের যুক্তিবোধ এবং বিজ্ঞান মনস্ক। এই চিঠিতে দেখুন রবীন্দ্রনাথ কোন চোখে দেখছেন বিজ্ঞানকে। রবীন্দ্রনাথ রাজাকে লিখছেন, শুনুন ছোট্ট দুটো লাইন। কেবল জগদীশ বাবুর কার্যে আমি মান, অপমান, অভিমান কিছুই মনে স্থান দিতে পারি না। লোকে আমাকে যাহাই বলুক এবং যতই বাধা পাই না কেন, তাহাকে মানে জগদীশ বাবু, তাহাকে বন্ধন মুক্ত, ভার মুক্ত করিতে পারিলে আমি কৃতার্থ হইব। রবীন্দ্রনাথ বলছেন, ভাবুন, তাহাকে আমি বন্ধন মুক্ত, ভার মুক্ত করিতে পারিলে কৃতার্থ হইব। শেষ লাইনটা শুনুন, চমকে যাবে। ইহা কেবল বন্ধুত্বের কার্য নহে, স্বদেশের কার্য। জগদীশচন্দ্র তার কাছে ছিল আইডেন্টিটি অফ দি স্টেট। ইউরোপে যখন বিজ্ঞান হচ্ছে, আধুনিক বিজ্ঞান, জগদীশচন্দ্র সমউচ্চতার কাজ করছেন, রয়্যাল ইনস্টিটিউশনে বক্তৃতা করছেন, লর্ড কেলভিন শুনছেন, জর্জ বার্নার্ড শ শুনছেন, আমাদের স্বামী বিবেকানন্দ সেদিন ছিলেন, তিনি শুনেছেন। সারা পৃথিবীর মানুষ প্রশংসা করছে তার কাজে। রবীন্দ্রনাথ জগদীশচন্দ্রকে শুধুমাত্র তার বন্ধু বলে ভাবছেন না, জগদীশচন্দ্রকে এই জন্যই সহায়তা করছেন কারণ তিনি জগদীশচন্দ্রকে সহায়তা করা স্বদেশের কার্য বলে মনে করেন। একটা মানুষের বিজ্ঞান বোধ কতটা গভীরে গেলে একজন মানুষের বিজ্ঞান গবেষণাকে এইভাবে ব্যবহার করা যায়, এইভাবে চিহ্নিত করা যায়, এটা নিশ্চয়ই আপনারা বড়রা যারা আছেন উপলব্ধি করতে পারছেন। আমি শেষ করছি আপনাদের কাছে, এটা ব্যাখ্যা করবার প্রয়োজন করবে না। রবীন্দ্রনাথ কতগুলো কুসংস্কার নিয়ে কি ভাবতেন সেটা তার পরিচয় পাবেন। শুনুন, আমি আপনাদের বলেছি যে